বিপত্নিক এক পুরুষের সাথে নিজের বিয়ে ঠিক হয়েছে শোনা মাত্রই ফুঁসে উঠল পৌষ। আর যার সাথে বিয়ের কথা বলা হচ্ছে সেই পুরুষকে ভালোভাবেই চেনে সে। এলাকায় কে না জানে তার কথা। সারা এলাকা দাপিয়ে বেড়ানো এক চরিত্রহীন পুরুষ। স্ত্রী ছেড়ে যাওয়ার পর কাজের মেয়ের সাথেও এর সম্পর্ক আছে, এমন কত শত কথা শুনেছে পৌষ। জীবনে খুব সম্ভবত 3 কি 4 বার তাকে দেখেছে পৌষ, কিন্তু চেহারাটা এখনো মানুষ ফটে ঝাপসা। চেয়েও পুরো সুরতটা ঠাউর করতে অক্ষম হলো পৌষ। দাঁতে দাঁত পিষে শুধু তিরিক্ষি মেজাজের সহিত জানালো, গলায় দড়ি দিব, তবু ওই চরিত্রহীন ব্যাটাকে বিয়ে করব না। যতটা না চওড়া ছিল পৌষের গলা, তার থেকে 3 গুণ তেজে এক পুরুষের গলা শোনা গেল। কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, তাও ওই লাফাঙ্গার সাথে তোর বিয়ে দেবো না আমি। বিয়ে তো তোষিদকেই করতে হবে। তুচ্ছ হাসল পৌষ। চাচার সব বাংলা কথা আজ নতুন না, পুরাতন সিনেমার ডায়লগ ভেবে রুমে ঢুকে ধপাস করে সকলের মুখের উপর দরজা লাগিয়ে দিল পৌষ। অসহ্য হয়ে উঠেছে সে। গলায় থাকা ওড়নাটা হাতে পেঁচিয়ে যেই না ছুঁড়ে মারবে, অমনি জানালার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট পিহা চিৎকার করে উঠল। পৌষ নিজেও ভয় পেয়ে গেল। তবে কিছু বুঝে ওঠার আগেই দরজায় কড়াঘাত শুরু। পিহা কেঁদে কেটে অস্থির, বারবার বলে যাচ্ছে, আপিপু ফাঁসি দিচ্ছে, আপিপু বিয়ে করবে না তাই ফাঁসি দিচ্ছে। হতবাক নির্বাক পৌষ। সে কখন ফাঁসি দিল, কেন দিল? আজব। দরজায় একে একে আঘাত দিতে দিতে সকলে ডাকাডাকি শুরু করলো। চাচি যে কেঁদে ফেলেছে তাও টের পায় পৌষ। দরজা খুলতে যাবে এমন সময় চমৎকার একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। পারলে এই মুহূর্তে নিজের পিঠ চাপড়ে নিজেকে সাবাসি দিতেও ভুলত না পৌষ। হাটে উঠে ওড়নার ঢিল মারল ফ্যানে। গলায় পেঁচানোর চেষ্টা করতে করতে দরজা ততক্ষণে খুলে গিয়েছে। অবশ্য পৌষ তো শুধু হালকা করে সিটকিনিটাই লাগিয়েছিল। হুড়মুড় করে সবাই ঢোকা মাত্রই চাচাতো বড় ভাই হেমন্ত ওকে টেনে খাট থেকে নামিয়ে গাল বরাবর দিল টানা 2 থাপ্পড়। যেই বড় ভাই আজীবন ভালোবেসে এলো, তার হাতে 2 রামচড়কে হাউমাউ করে ফ্লোরে বসে কেঁদে উঠল পৌষ। চাচি তাড়াতাড়ি বুকে আগলে নিল ওকে। মাথায় গালে মুখে হাত বুলিয়ে কত কিছু বলল। পৌষ বুঝি থামে? তার গাল জ্বলে খাড় খাড় হয়ে যাচ্ছে। সেই থেকে বেশি জ্বলুনি তো তার বুকে। হেমন্ত ধমকের গলায় বলল, কান্না থামা, না হয় মারবো আরো দুটো। বেয়াদব কত বড়! এই, তোর কলিজা কত বড় হলো? ফাঁসি দিস তুই? থাপ্পড়ে থাপ্পড়ে তোর মাথা মুন্ডি ঘুরিয়ে দিব, ফাজিল একটা। হাউমাউ করা কান্না এবার হুহুতে পরিণত হলো। চাচির বুকে পড়ে পড়ে আহাজারি করল পৌষ। হেমন্তের থাপ্পড় খেয়ে যতটা না আঘাত পেল, তার থেকেও বেশি পেল এই ধমকে। চাচা এতক্ষণ নীরব থাকলেও এবার মুখ খুললেন। হেমুর মা, ওকে খাওয়াও কিছু, এরপর ঘুমো পাড়াও। সন্ধ্যায় বাড়িতে মেহমান আসবে, হেমুকে নিয়ে বাজারে যাই আমি। কথাটা বলেই চলে গেল 2 জন। উপস্থিত বাকি সকল সদস্যরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে এখনো। গুড়াহাটটি বেশি এখানে। 3 চাচার ছানাপোনা সব মিলিয়ে 7 জন। পৌষ তার মধ্যে একজন। ইনি মিনি গোল গোল চোখ করে তাকিয়ে বলল, আপনি কাঁদে না, ভাই এলে বকে দিব আমরা। পৌষের কান্না বুঝি থামে? ছোট্ট চাচার এই 2 মেয়ে যমজ। যা বলে একসাথে, যা খায় একসাথে, কাঁদেও একসাথে, হাসেও একসাথে। এদের নাকি বিয়েও দিবে একসাথে। পৌষের মনে প্রশ্ন একটাই, এদের বাসর একসাথে কিভাবে হবে? এমন ঘনঘটা মুহূর্তে এরূপ আজব চিন্তায় নিজেকে ধিক্কার জানালো পৌষ। জ্যৈষ্ঠ দূরে দাঁড়িয়ে দেখছে বোনকে। জ্যৈষ্ঠ আর পৌষ সমবয়সী। পৌষ যদিও মাস 2 বড়, তবে তারা বন্ধুর মতো। চৈত্র এতক্ষণ বাসায় ছিল না। সে বাসায় ঢোকা মাত্র গুমোট অবস্থা দেখে জিজ্ঞেস করলেও লাভ হলো না। কেউই টু শব্দ করল না, কারণ ঝড় এখনো পুরোপুরি ওঠেনি। আগাম ঝড়ের কথা ভাবতেই সকলের গায়ের লোমে যেন কাঁটা ফুটল। হিমশীতল এক বাতাস বয়ে যাচ্ছে। বৃষ্টি বৃষ্টি ভাব চারিদিকে। সেই ভাবকে বুড়ো আঙুল দেখে ঝমঝমিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। সেই সাথে যোগ দিল
ঝোড়ো হাওয়া। আচমকাই ঘুম ছুটে গেল পৌষের। জানালার পর্দাগুলো দাপটে উড়ে বেড়াচ্ছে। আড়ামোড়া ভেঙে উঠে পৌষ। 2 আঙুলে চোখ ঘষে নিল কিছুক্ষণ। ঝাপসা দেখছে এখনো। নিশ্চিত কান্নার ফল এটা। উঠে জানালার সামনে দাঁড়াতেই প্রকৃতির নজর কাড়ল। মনে জোয়ার খেলানো এক প্রেম প্রেম আবহাওয়া। প্রেমিককে মনে করার এক রোমাঞ্চকর আবহাওয়া। বিরহের খাত লেখার উত্তম এক সময় যেন। এমন উস্কানিমূলক ওয়েদারে পৌষের মন খারাপ হলো। ভীষণ মন খারাপ। তার প্রেমিক তো আপাতত তার কাছে নেই। না জানি কোন জল জানে ঘুরে বেড়াচ্ছে। 2 ফোঁটা পানি চোখে যেই না জমতে শুরু করবে অমনি দরজায় ঠক ঠক শব্দ হলো। কে জিজ্ঞেস করতে হেমন্ত ঢুকলো। ওকে দেখা মাত্রই পৌষের মুখটা থমথমে হয়ে গেল। হেমন্ত অল্প হাসলো। এগিয়ে এসে পৌষের হাতে 2টো চকলেট দিয়ে মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলল, গালে ব্যথা আছে? হ্যাঁ। আমি একটুও সরি না পৌষ, তোর পাওনা ছিল এটা। মেরে ফেলো আমাকে, এইটাই বাদ আছে। কথা বলল না হেমন্ত। চলে গেল সেখান হতে। আর এখানে বলার মতো কিছু নেই। হেমন্তের নির্বিকার ভাব দেখে মন খারাপ আরো বাড়ল পৌষের। সন্ধ্যা নাগাদ বাড়ির পরিস্থিতি একদমই বদলে গেল। কান্নার শব্দ যেন সবার কানে বাড়ি খাচ্ছে। পৌষ গলা ফাটিয়ে কেঁদে যাচ্ছে। পরনের লাল শাড়িটা খুলে যাবে যাবে ভাব। বড় চাচা কিছুতেই মানছেন না। এখনই নাকি পৌষের বিয়ে দিবে। ছোট চাচা বরাবরই বড় ভাইকে মান্য করেন। তাই তো মুখে কুলু পেটে বসে আছেন মাথা নিচু করে। পৌষের দোষ একটাই, পৌষ কেন ফাঁসি দিতে গেল? চাচাকে ভয় দেখাতে গিয়ে ফাঁসির নাটক করা পৌষের গলায় যে সত্যি ফাঁসির দড়ি ঝুলবে তা ঘুণাক্ষরেও টের পায়নি পৌষ। হাজার আহাজারি করেও যখন লাভ হলো না তখন চাচার এক কথায় থমকে গেল পৌষ। এত বছর আমি পেলে পুষে বড় করেছি, খামোখা তো নয়। প্রতিদিন চাইছো? যদি বলি হ্যাঁ। পৌষ উঠে দাঁড়ালো। শাড়ির আঁচলটা শক্ত করে ধরে শক্তি গলায় বলল, আমি বলিনি আমার দায়িত্ব নিতে, তবুও যেহেতু প্রতিদান চাইছেন তাই বলছি। আপনার সবটুকু পাওনা শোধ করে দিব আজ চাচা। ওই চরিত্রহীন পুরুষকে বিয়ে করব। ওই জাহান্নামে আমি যাব। প্রলয় হকের মেয়ে, পোষ্যরাত হক, পোষ্যের ওয়াদা এটা। কথাগুলো বলেই সাথে সাথে চলে গেল পৌষ। তার পিছু পিছু 5 জন কাজিনও ছুটল। সন্ধ্যা নাগাদ তৌসিফ তালুকদার হাজির। কাজী আর হুজুর সহ খুব কম মানুষই উপস্থিত এখানে। পৌষকে আনা হলে সে মূর্তির মতো এসে হাজির হলো। তাকে যখন বসানো হলো তখন পৌষের গা ঝমঝমিয়ে উঠল। তীব্র এক পুরুষের গন্ধ নাকে ঠেকল। তার পাশেই বসা সুঠাম দেহের এক লম্বা চওড়া সুদর্শন পুরুষ, অথচ পৌষ তাকালো না। তাকে যখন কাজী জিজ্ঞেস করলো, দেনমোহর কত চান আম্মা? কিছুই চাই না। সকলে চমকালেও গুরুগম্ভীর কণ্ঠে তৌসিফ তালুকদার বলে উঠল, আমার মেইন রোডের 8তলা বাড়ি, গোল্ড ব্যবসার অর্ধেক সহ নগদ 30 লক্ষ টাকা উসুল করে দিন। তৌসিফের এহেন কথায় সকলের মুখ হাঁ হয়ে গেলেও রহস্য হাসল পৌষ। পাশ থেকে একজন তৌসিফকে বলল, এই মেয়ে থাকবে কিনা এর কি গ্যারান্টি? 5 লাখ কাবিন করে রাখো ব্যাস। যার নামে এখন গোটা আমিটাকে লিখে দেব, সেখানে পরিমাণ কেন হিসাব করা হচ্ছে? সকলের মুখ পুনরায় হাঁ হয়ে গেল। হুজুরের দোয়ার পর পরপর 6টা কবুল শোনা গেল। খাওয়া দাওয়ার ব্যবসা করা হলেও ও শক্ত গলায় বলল, এই বাড়ির সাথে আমার হিসেব চুকে গিয়েছে। এখানকার পানিও নিজের জন্য হারাম করলাম আমি। পাশ থেকে পৌষ খেয়াল করলো শক্ত এক হাত তার হাতটা মুঠোই পড়েছে। হঠাৎই যেন ঘিন ঘিন করে উঠল পৌষের গা। আরেক হাত দিয়ে জোর করে ছাড়িয়ে নিল নিজের হাত। এতে বুঝি পাশের জন চটল। তাই তো এবার সোজা কোমরের দিকে চেপে ধরল। ব্যথায় পৌষের চোখে পানি জমল, তবে ছাড়া পেল না। ওর চাচা যখন কিছু বলতে এলো তখন ফিসফিস করে পৌষ শুধু বলল, আমার জীবনটাকে নরক বানানোর জন্য ধন্যবাদ বড় চাচা। তীব্র বর্ষণের রীতি টেনে আকাশ ঠমক ধরে বসল। স্থির মেঘমালার তাতে ধ্যান নেই। তারা উড়োউড়ি করতে ব্যস্ত। রাতের আকাশ অথচ একদম ফকফকা যেন। গাড়ির কাজটা বন্ধ থাকায় পৌষ আবহাওয়া ঠিক ঠাউর করতে ব্যর্থ।
শুধু জানালায় মাথা এলিয়ে বাইরে দেখে যাচ্ছে। পাশের মানুষটার দিকে তার ধ্যান জ্ঞান কিছুই নেই আপাতত। সে নিজেকে নিয়ে বিভোর, ভাবনায় তার চিরায়ত চিরপরিচিত বাড়িটা। এমন আবহাওয়াতে নিশ্চিত ওর দলবদল নিয়ে ছাদে আড্ডা জমাতো। আড্ডার মাঝেই ইনিমিনি দুইজন চৈত্র আর জ্যৈষ্ঠের কোলে ঘুমিয়ে পড়তো। রাত যখনই একটু বাড়তে শুরু করবে তখনই ছাদে আগমন ঘটতে হেমন্তর। সবগুলোকে ধমকে ধামকে থাপড়ের নিচে নামাতো। এটাই তো হতো, কিন্তু আজ হলো না, আর কোনোদিন হবে বলেও মনে হচ্ছে না। পৌষের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাথায় হঠাৎই যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণা বাড়ল যখন তীব্র হর্নের শব্দ হলো। পৌষ চমকালো। সম্মুখে দৃষ্টিপাত করতেই বুঝলো ওরা পৌঁছে গিয়েছে। এই বাড়ি পৌষের চেনা, খুব গভীরভাবে না হলেও একটু চেনা। বাড়িটা সে অনেকবারই দেখেছে, ভেতরে যাওয়া হয়নি, ওই সর্বোচ্চ গেট পর্যন্ত, তাও খুব দরকারি। একবার বোধহয় ঢোকাও হয়েছিল, তবে এই চরিত্রহীন পুরুষের ফ্ল্যাটে নয়, তার ভাইয়ের ফ্ল্যাটে। উফ শব্দ করে সরতে চাইল পৌষ। তার ভাবনায় ছেদ পড়েছে। ব্যথা দেয়া কোমরটাতে পুনরায় শক্ত করে ধরেছে তৌসিফ তালুকদার। রাগে রক্ত যেন পৌষের টক বগিয়ে উঠছে। এই লোকের এসব ছোঁয়াছুঁই ওর পছন্দ হচ্ছে না, গায়ে কাঁটা দিয়ে ওঠে। পৌষ কিছু বলার আগেই হঠাৎ জমে গেল। তার অনুভূতি মুহূর্তে থেতলে গেল যেন। তৌসিফ তালুকদার তার অতি নিকটে। সহসা খিচে চোখ বুঝে নিল পৌষ। তাকালো না, আর তাকাবেও না। মরণ হোক তার, তবে চোখ যে খোলা যাবে না। ভারী পুরুষের নিঃশ্বাস শীঘ্রই তার সামনে থেকে হটল। দরজা খুলে গটগট পায়ে নেমেও দাঁড়ালো। মৃদু স্বরে ড্রাইভার বলে উঠল, ম্যাডাম, আমরা পৌঁছে গিয়েছি, আপনি কি এখন নামবেন? ফট করে চোখ মেলে অবাক দৃষ্টিতে তাকালো পৌষ। এদিক ওদিক তাকিয়ে ও যখন কাঙ্ক্ষিত পুরুষটাকে দেখলো না, তখন শাড়ি সামলে বেরিয়ে এলো। না, কোনো বিয়ে বিয়ে আমেজ নেই এখানে, একদমই না। সারা জনম কার সাদা মাটায় আছে। একটু কি সাজানো যেত না? নিজের ভাবনায় বিরক্ত পৌষ। কেন সাজাবে? পৌষ কি আর ইচ্ছে করে বিয়ে করেছে? পরক্ষণে খেয়াল হলো এক শক্ত হাতের মুঠোয় ওর নরম হাতটা আটকা পড়েছে। লোকটা তাকে তাকানোর বা বোঝার সময়টুকুও দিল না। তার বড় বড় পায়ের ধাপে পা মেলাতে বেশ বেগ পোহাতে হলো পৌষের। শাড়ি পরায় সেই ঝামেলা বাড়লো আরো একটু। এক প্রকার হুমড়ি খেয়ে পড়লো নিচে, অথচ তার ডান হাতটা এখনো তৌসিফ ধরে আছে। পড়া মাত্রই যেন না পৌষ কান্নার সুর তুলবে, অমনি তাকে ফট করে কোলে তুলে নিল তৌসিফ। কান্নার সুর তো দূর, ক উচ্চারণ করার সময়টুকুও পেল না পৌষ। বড়ই আফসোস হলো তার। কান্না করতে না পারলে তার ভেতর ফুলে ফেঁপে ওঠে, শ্বাসকষ্ট হয়, মনে হয় এই বুঝে মরে গেল। দম আটকে আসে কেমন করে। তবে আজ সেসবের সময় হলো না। কেউ তাকে হাতে ধরে সময় দিলেও না। সোজা দরজায় নক করতে এক মহিলা দরজা খুলে দিল। তৌসিফ কোনো দিকে না তাকিয়ে সোজা ড্রয়িং রুম পেরোলো। একদম মাস্টার বেডরুমে ঢুকে সযত্নে নরম বিছানাটার মাঝে রাখলো পৌষকে। পর গেল দরজা লাগাতে। ফাটা চোখে এদিক ওদিক তাকালো পৌষ। সারাটা ঘরময় আভিজাত্যের ছোঁয়া। পৌষ মুগ্ধ হলো। গোল গোল চোখ করে দেখলো সবকিছু, তবে সোনালি আলো থাকায় ততটাও দেখতে পেল না। মনে মনে গালি দিল, ফকিন্নি। এমন সোনালি আলো তার কাছে ফকিন্নি মনে হলো। 440 ভোল্টের বাতিতে এমন হলুদ হলুদ দেখায়। তাদের বাসায় এনার্জি বাল্ব, সাদা ঝকঝকা ফকফক আলো ছড়ায়, একদম চকচক করে চারপাশ। আর এত বড় লোকের বাড়িতে কিনা ড্রিম লাইটের বদলে এই হলুদ বাতি? মানা যায় এসব। এই বাল্বগুলোতে চৈত্র পানি ঢুকিয়ে 2টো বিটা ফিশ ছেড়েছিল একবার। রাতে হলে চোখ ধাঁধানো সুন্দর লাগতো দেখতে। পৌষ যখন ওর এলোমেলো ভাবনাতে মশগুল, তখনই হঠাৎ করে ওর আঁচলে টান পড়ল। চমকে উঠে ঝাড়া দিয়ে দাঁড়িয়ে গেল। বড় বড় চোখে দেখে গেল তৌসিফকে। হ্যাঁ, এই তো সেই পুরুষটা, সুন্দর পুরুষ। চেহারা, দেহ, চুল, ব্যক্তিত্ব কোনোটাতেই সে পিছিয়ে নেই। পিছনে শুধু চরিত্রের দিক থেকে।
যেটা একজন ব্যক্তির সবটুকু সত্তা বহন করে, তৌসিফ তালুকদারের সেটাই নেই। কথাটা মনে পড়তেই সবেমাত্র মুগ্ধ হতে শুরু করা পৌষ ভাবনার জাল ভেদ করে বেরিয়ে এলো। তৌসিফ তালুকদার ততক্ষণে এগিয়ে আসছে পৌষের দিকে। এই একা বাড়িতে বদ্ধ দরজার ভেতরে পৌষের সকল সাহস পালালো। তার নজরবন্দি হলো শুধু হলুদ আলোয় আলোকিত এক সুদর্শন পুরুষ যে এগিয়ে আসছে পৌষের দিকে। পৌষ যেন এই মুহূর্তে বাক শক্তিও হারিয়ে ফেলল, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তৌসিফ তালুকদারের দিকে। তবে কি আজই তার জীবনের বড় বড় দুটো ধাক্কা একসাথে এলো? হেমু, বাবার ডাকে হেমন্ত তাকালো। ছাদে একা দাঁড়িয়ে সিগারেটে টান বসিয়েছিল মাত্র, দুটো টান দেয়া হয়েছে সবে। এমনটা নয় সে লুকিয়ে লুকিয়ে খায়, সবাই জানে, কিন্তু ততটাও অভদ্রতা হেমন্ত দেখায় না যে বাপ চাচাদের সামনে সিগারেট টানবে। তাই তো জ্বলন্ত সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল। জ্বলন্ত আগুন নিমেষেই বুঝে গেল, শুধু বুঝলো না হেমন্তের বুকের আগুনটা। ওর বাবা ওর পাশে এসে দাঁড়াতেই হেমন্ত মাথা নিচু করেই বলল, কিছু বলবে? আমার কি কিছু বলার আদৌ বাকি আছে? সেটা তো আমি জানি না বাবা, নিজের যা ইচ্ছা হলো করলে তুমি, এখন বলছো বলার বাকি আছে নাকি নেই? শুধু আমার একার ইচ্ছেতে এটা হয়নি হিমু, তুমি জানো সেটা। পোষ আমার দায়িত্ব। তাচ্ছিল্য হাসলো হেমন্ত, বলল, দায়িত্ব বরাবর পালন করেছো বাবা, গুড নাইট। বলে এক মুহূর্ত অপেক্ষা করলো না হেমন্ত, গটগট পায়ে নিচে নেমে এলো। এই মুহূর্তে তার সহ্য হচ্ছে না তার বাবাকে। নিচে সোজা পৌষের রুমে ঢুকলো হেমন্ত। ঢুকা মাত্রই চমকালো, পাঁচ বাদর বসে এখানে। এদের মধ্যে দুটো ঘুমে কাদা, পিহাও ঢুলছে। জ্যৈষ্ঠ আর চৈত্র সজাগ পুরোপুরি। এদের সন্ধ্যা থেকেই দেখা যাচ্ছিল না। মাতম জমাচ্ছে তারা তাদের ভালোবাসার একমাত্র বোনের জন্য। পৌষ এ বাড়ির কি তা প্রতিটা ইট জানে, প্রতিটা জান জানে, অথচ চঞ্চলা পৌষটা এখন নেই। থাকলে এখন দৌড়ে হেমন্তের কাছে এসে আবদার জমাতো। রাত হলেই তার হাবিজাবি খেতে মন চায়। তার নাকি ভয়ঙ্কর ক্রেভিং হয়। না জানি পৌষটা খেলো কিনা। ওখানে কি কেউ জানে দিনভর না খাওয়া পৌষ রাত হলেও ক্ষুধায় কেঁদেও ফেলে? তার যে ঝুড়ি ঝুড়ি আবদার, কি পূরণ করবে সেগুলো? তৌসিফ তালুকদার কি তার খবর রাখবে, নাকি পৌষটাকে শুধু স্ত্রীর দায়িত্বই পালন করতে হবে? ভেজা গায়ে একটা ট্রাউজার পরে কাঁধে টাওয়েল নিয়ে বেরিয়ে এলো তৌসিফ। চুলগুলো থেকে টুপুর টুপুর এখনো বিন্দুকণা ঝরে যাচ্ছে। সুন্দর মানুষটাকে বেশ মানালো এতে। বড়ই আফসোস হলো তার জন্য। এত সুন্দর এক পুরুষটার এহেন ভেজা রূপ কারোর মতিভ্রম করালো না? খাটের কোণে বসা রমণীর কি একটু চক্ষুও ধাঁধালো না? পুরুষটার শরীরের মাতাল মাতাল ঘ্রাণটা কি নারীটির নাসারন্ধ্রেও ঠেকলো না? তৌসিফ গভীর দৃষ্টি ফেলে দেখলো পৌষকে। হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। কিছুটা মায়া হলো তৌসিফের। এমনটা না হলেও হতো, মেয়েটাকে একটু সময় দেওয়া উচিত ছিল। তৌসিফ চেয়েছিল তাই, কিন্তু পৌষের জন্য তা হলো না। ধৈর্যের পরীক্ষায় বরাবরই শূন্যর কোঠায় তৌসিফ তালুকদার। তার সদ্য বিবাহিত স্ত্রীকে মুগ্ধ নয়নে দেখল সে। গলার স্বর খাদে নামিয়ে ডাকলো বহু আদরের স্বরে। পৌষরাত, ঝংকার তুলল এই ডাক পৌষের দেহে। এতটা ক্ষণ, এতটা ঘন্টা পর এই লোক কথা বলল। পৌষের কান ভেদ করে ডাকটা কলিজায় লাগলো একদম। ফালা ফালা করে দিল তার খয়েরি রঙের হৃদযন্ত্রটাকে। আহত চোখ দুটো দিয়ে পানি গড়ালো। পৌষ মাথা তুলল না, একটাবার চেয়েও দেখল না অনুতপ্ত তৌসিফকে। রা করল না মুখে। উত্তরের আশায় থেকে হাল ছাড়ল তৌসিফ। পৌষের এলোমেলো চুলে এক হাত রেখে বলল, চলো গোসল করবে। এবারেও পৌষ নড়ল না। তৌসিফ পুনরায় কিছু বলতে যাবে তার আগেই হুট করে বালিশে মুখ গুজে শুয়ে পড়ল পৌষ। পায়ের সামনে থাকা কাঁথাটা দিয়ে ঢেকে নিল নিজেকে আপদ মস্তক। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ দেখল, চাইল একবার ডেকে বলতে খাবারের কথা। পাশেই টেবিলে পড়ে আছে। ওই বাড়িতেও তো খেলো না, এখনো খেলো না। তৌসিফ নিজে একাই খেতে বসলো। ভাতে হাত দিলেও
ভক্তিতে টানল না। উঠে হাত ধুয়ে সরে গেল সেখান থেকে। পৌষ ঘুমিয়েছে কিনা বোঝা গেল না। তৌসিফ বারান্দায় চলে গেল ধীর পায়ে। দূর আকাশে আর চাঁদের আনাগোনা নেই, একদম খালি। সেটা তৌসিফেরই মতো। সিগারেট জ্বালিয়ে তাতে টান দিল, সাথে সাথে নাক মুখ ভর্তি ধোঁয়ায় বিষাক্ত হয়ে উঠল চারপাশ। খুক খুক কাশির শব্দে তৌসিফের কান সজাগ হলো কিছুটা। নিশ্চিত সিগারেটের গন্ধটা হয়তো ও সহ্য করতে পারে না, তাই কাশছে। অ্যাশট্রেতে পিষে বড় বড় শ্বাস ফেলে মুখে একটা চুইংগাম চিবুল তৌসিফ। যতটুকু পারল নিজেকে ফ্রেশ করে রুমে ঢুকলো। নাক মুখ ঢেকে এভাবে ঘুমাতে দেখে তৌসিফেরই যেন দম বন্ধ বন্ধ অবস্থা। এভাবে কিভাবে ঘুমায় মানুষ? পৌষের দিকে ঝুঁকে কাঁথাটা মুখ থেকে সরাতে চাইল। লাভের লাভ সাই কিছুই হলো না। পৌষ আরো মুড়িয়ে শুয়ে রইল। দেখে মনে হলো একদম প্যাকেট করা। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফও পাশে শুয়ে পড়ল। সোজা দৃষ্টিটা তার বদ্ধ রুমের দেয়ালে। এই রুমটাতে তার হাজারখানেক স্মৃতি, কত শত আদরে আদরে মুহূর্ত, সবটা ঘিরে থাকা এক সুন্দরী রমণী। না চাইতেও তৌসিফের মস্তিষ্ক একবার তুলনা দিয়ে ফেলল। ও সেই তুলনায় ততটা সুন্দর না। তার পিয়াসা ছিল একদম লাল পেয়ারার মতো মিষ্টি। তার চাল চলন, বাচন ভঙ্গি, হাঁটা চলা সবকিছু মুগ্ধতা ছড়াতো। কেউ না চাইলেও দ্বিতীয়বার ঘুরে তাকে দেখত। সবচেয়ে সুন্দর রমণীকে নিজের ঘরণী করেছিল তৌসিফ তালুকদার। সমস্যা রয়ে গেল ঘাটে। যেই ঘাটের পানি স্বচ্ছ দেখে তৌসিফ মুখ ডুবালো, চাইল প্রাণ ভরে পান করে তৃষ্ণা মেটাতে, সেই পানিই ছিল দূষিত। পানি জিনিসটা কিন্তু অদ্ভুত। এটা নষ্ট হোক, দূষিত হোক, এটা দেখে বোঝা যায় না। যতক্ষণ না পানি মুখে নেওয়া হবে, এর স্বাদ গ্রহণ করা হবে, ততক্ষণ বোঝা দায় আসল সমস্যাটা কি ওই পানিতে, যেই পানিকে তৌসিফ অমৃত বিশুদ্ধ সুধা ভেবে পান করেছিল। মজে ছিল যার রসে ভরা প্রেমে, সেই প্রেমের সুধা তাকে ঘোল খাইয়ে ছাড়লো, একদম ভরা মাঠে একা ছেড়ে চলে গেল। তৌসিফ তখন সাঁতার না জানা এক সাঁতারু। সে ডুবলো। শুধু কি ডুবলো, সে অতলে হারিয়ে গেল। সকলের সম্মুখে ডাঁট ফাটে চলা তৌফিক তালুকদারের মুখে চুনকালি মেখে চলে গেল পিয়াসা। সে পিছু তাকায়নি। এত এত প্রেমের সুধা রেখে সে তার সুখ খুঁজতেছিল ভিন্ন কিছুতে, যাকে তৌসিফ নিজের গন্তব্য ভেবে থমকেছিল। তার সেই গন্তব্য নিজেই আরেক গন্তব্য খুঁজছিল। দোষটা তাহলে কাকে দেয়া যায়? প্রশ্নটা তো রয়েই যায়। ভোর কেটে গিয়ে সকাল হতে শুরু করলো। চারপাশে পাখির এমন কান ধাঁধানো শব্দ যা শুনে আর টিকতে পারল না পৌষ। ক্ষুধায় পেটটা যখন মুচড়ে উঠল, তখনই অলস পৌষ মুখ থেকে কাঁথা সরালো। দিন দুনিয়ার হুঁশ হারিয়ে পৌষ তখন সব ভুলে গিয়েছে। তবে সাময়িক সুখ আর তার কপালে সইল না। বিশাল চওড়া চওড়া দুটো পেশিবহুল বাহুতে নজর পড়তেই চমকে তাকালো পৌষ। ফর্সা বাহুতে ফাটা চোখে তাকিয়ে যতটুকু পারল নজর লাগালো। বলা তো যায় না এই সুযোগ আবার আসবে নাকি। গত রাতের কিছু কথা মনে পড়তেই পৌষের ধ্যান ভাঙল। উদাম গায়ে থাকা তৌসিফ তালুকদারকে আরেকবার দেখেই সে ওয়াশরুম ছুটল। রাতভর সে চেপে রেখেছিল, এখন ওয়াশরুম যাওয়াটা মাস্ট হয়ে দাঁড়িয়েছে। দুইবার ইউরিন ইনফেকশন হয়েও শিক্ষা হলো না তার। পৌষ জানে আগামী 2 বারেও তার শিক্ষা হবে না। ওয়াশরুম ঢোকা মাত্র বাঁধল বড় বিপত্তি। এত বড় সড়ো সাদা বাথরুম পৌষদের না, উচ্চ মধ্যবিত্ত পরিবারে যা থাকে তা তাদের আছে। ইয়া বিশাল বড় এক জমিদার বাড়িও বলা চলে, তবে এই রাজপ্রাসাদের নেই না। মুখ ভেঙালো পৌষ। ফকিন্নিদের আবার এত ঢং, হলুদ বাতি জ্বালায় রাতে, অথচ এখন দিন দাহাড়ে ও এসব হলুদ বাতি দেখতে হবে। বাথরুম মানেই তো রেস্টরুম, এই রেস্টরুমে হলুদ বাতি কে লাগায়? আজব। হ্যাটার মতো রুমের এক কোনায় বসে আছে পৌষ। গত রাত থেকে কিছুটা ভয়ে ভয়ে আছে। ভয়ঙ্কর এক বাসর রাত কাটিয়ে উঠলেও এখনো স্মৃতিগুলো ভুলতে পারেনি। ভাবতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে যেন।
গতরাতে যখন তৌসিফ তালুকদার ওর আঁচলে হাত দিল, তখনই পৌষ ভেবে নিয়েছিল তার ব্যাচেলর জীবনের ইতি বুঝি ঘটল। না ভাবার কোনো কারণও ছিল না। তৌসিফ বিয়ের পরই পৌষের কোমরে চেপে ধরেছিল। তার হাতের ছোঁয়াগুলো পৌষ মানতে পারেনি, না কোনোদিন পারবে। নোংরা এক পুরুষ এই তৌসিফ তালুকদার। গতরাতে নোংরামি করা তার নিয়ত আছে কি নেই তা বুঝবে কিভাবে পৌষ? সে কি থেকেছে বা কাছাকাছি কোনো খবর জানে? ভাষা খবর পুরো এলাকাবাসী জানে তৌফিক তালুকদার কেমন। কাজের মেয়ের সাথে সম্পর্ক আছে কথাটা ভাবতেই ঘৃণায় গা রি করে পৌষের। এমন জঘন্য চরিত্রহীন এক পুরুষের বউ সে। তিন কবুল বলে নিজের জীবনে তাকে জড়িয়েছে পৌষ, হোক রাগ করে, অভিমান করে, কিন্তু বিয়েটা তো সত্যি, জীবনের সবচাইতে বড়তম সত্যি। এই সত্যি ললাট থেকে পৌষ কোনোদিন মুছতে পারবে না। আমৃত্যু সকলে জানবে তৌফিক তালুকদারের বউ পৌষ রাত হক পৌষ। এমন একজন পুরুষের বউও যে কিনা তার ওই নোংরা হাতে কত নারীকে ছুঁয়েছে ইয়াত্তা নেই। আগের বউ নিশ্চিত এসব কারণেই ছেড়ে চলে গিয়েছে। এছাড়াও কোনো কারণ পৌষ দেখে না। রুচিহীন পুরুষ। গতরাতে আঁচলে হাত দিয়ে বেহায়ার মতো কতটা স্বাভাবিকভাবে বলল, আমি সাহায্য করে পেন ছুটাতে, একা পারবে না। কেন রে ভাই? পৌষ কি বলেছে তোকে নলার মতো ওকে সাহায্য করতে? পৌষের কি হাত নেই? তুই কেন চাইবি সাহায্য করতে? যা তোর কাজের মেয়েকে সাহায্য কর পিন ছুটাতে। কথাগুলো মনে মনে বলে পৌষ সরে দাঁড়ালো। তৌসিফের মোটেও ভালো লাগলো না ব্যাপারটা। সে বিয়ে করে বউ এনেছে, বউয়ের পর্যন্ত সব তাকেই দেখতে হবে। এক ভুল মানুষ কতবার করে? পৌষকে হাত ছাড়া কোনোদিনই করবে না সে। ভালোবাসা এখনো জন্ম নেয়নি পৌষের প্রতি, কোনো অনুভূতিও এখনো জাগ্রত হয়নি। এটাই স্বাভাবিক। মানসিক টান এত তাড়াতাড়ি তো আর এসে যায় না। মানুষের সময় লাগে, সে সময় নিবে। মানুষ বলে এক দেখায় প্রেম হয়েছে। তৌসিফের কাছে এটা মিথ্যা মনে হয়। এক দেখায় প্রেম হয় না, এক দেখায় হয় চাহিদা, আকাঙ্ক্ষা, তীব্রভাবে কাছে টানার অদম্য এক ইচ্ছা বা উচ্ছ্বাস। সেটা ভালোবাসা নয়। ভালোবাসতে হলে আগে মানুষটাকে জানতে হবে, তাকে চিনতে হবে। পছন্দ অপছন্দ, চেনা জানা, কিছুটা মেলামেশা, কিছুটা সময় তাকে একাকী মনে করা, অতঃপরই প্রেম, ভালোবাসা। এই ভালোবাসা থেকেও গভীর ভালোবাসা তৌসিফ তালুকদার বেশি ছিল। সেই ভালোবাসা তাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গিয়েছে। নামমাত্র স্বামী বলেই তৌসিফ চেয়েছিল পৌষকে সাহায্য করতে, কিন্তু পৌষ ভেবেছিল ভিন্ন কিছু। ও নিজের আঁচল টেনে সরিয়ে ভীতু অথচ রাগী গলায় বলেছিল, আমার কাছে আসার চেষ্টা করবেন না, আপনার ছোঁয়া আমার ঘৃণা লাগে। ব্যাস। তৌসিফ তালুকদার খেপে যাওয়ার জন্য এই দুটো লাইনই যথেষ্ট ছিল। লাল দুটো চোখ দিয়ে যখন তাকালো পৌষের দিকে, তখন যেন পৌষের প্রাণ পাখি উড়ে পালালো যেন। তৌসিফ ক্ষিপ্ত হাতে পৌষের আঁচলটা টেনে এক হাতে পেঁচিয়ে নিল। জল শক্ত করে বলেছিল, স্বামীর ছোঁয়া ভালো লাগে না তাহলে কারটা লাগে? ওই পকেটে প্রেমিকেরটা? হতবাক অবাক পৌষ বলদের মতো দাঁড়িয়ে রইল। কিছু বলার মতো ছিল না তার। এই সুঠাম দেহের মানুষটার সামনে নিছক দুর্বল এক প্রাণী সে। নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত হওয়ার আগেই তৌসিফ দক্ষ হাতে একে একে সব পিন ছাড়িয়ে দিল। কুচির পিনটাও সে খুলে সবগুলো ড্রেসিং টেবিলে রেখে যেই না পিছু ঘুরলো, অমনি দেখলো পৌষ শুয়ে পড়েছে। মেয়েটা যে ভয়ে তখনও কাঁপছে তা টের পেয়েছিল তৌসিফ। সে শুধু চেয়েছিল পৌষ যাতে ফ্রেশ হয়, রিল্যাক্স হয়, তাহলে আরাম পেত। কিন্তু না, এই মেয়ে একটা তেড়া। তাকে সামাল দিতে তৌসিফের ঘন পল্লবে আবিষ্ট চোখই যথেষ্ট। কথাগুলো ভাবতেই বুকটা এখনো ধুকধুক করে উঠল। তৌসিফের ঘুম এখনো ভাঙেনি। পৌষ পা টিপে বারান্দায় গেল। বিশাল বড় বারান্দায় দেখা মিলল কিছু কমন আনকমন ফুলের চারার। হয়তো এমনই সময় এসব পৌষের নজর কাড়ত, তবে আজ কাড়ল না। বিষাদের টাইটুম্বুর তার বুকটা ছটফট করে উঠল কার জন্য। মানুষটা কি তার পুষিকে এখন মনে করছে না?
সে কি ভালো আছে? তার হৃদয় পোড়া গন্ধটা ঠিক কেমন? পৌষ আর ভাবল না। বাইরে তাকাতেই দেখলো রোডের টং দোকানটাতে দাঁড়িয়ে হেমন্ত। এক ধ্যানে সে দেখছে পৌষকে। চিনচিন ব্যথা শুরু হলো তার বুকে। সিগারেট হাতে সকাল সকাল এখানে কেন দাঁড়িয়েছে হেমু ভাই? তা বুঝলো না পৌষ, বুঝতে চাইলো না। শুধু তীব্র অভিমানে মুখ ফুলিয়ে চলে গেল সেখান থেকে। হেমন্ত তখন আধ খাওয়া সিগারেট হাতে দাঁড়িয়ে রইল। তাদের পৌষটা এভাবে এলোমেলো হয়ে আছে কেন? তাকে কি রাতে কেউ নতুন পোশাকও দেয়নি? মুখটা এত মলিন কেন? কেউ বুঝি জানে না তাদের পৌষ সারা রাত একটু একটু খায়? কেউ কি জানে ওর যে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে? ওর যে মাথা ঘোরায় একটু পরপরই? তৌফিক উঠল সকাল 10টা নাগাদ। আড়মোড়া ভেঙে পাশে উঠে বসতেই গলায় চুলকালো হঠাৎ। হাতে করে একটা লম্বা চুল আসতেই মনে পড়লো আজ অনেক বছর পর কারো চুল এভাবে তার শরীরে পাওয়া গেল। নিশ্চিত পৌষের চুল এটা। ওর খোঁজে আশেপাশে তাকাতে দেখলো পৌষ এক কোনায় গুটিয়ে বসে আছে। হঠাৎ এভাবে ওকে দেখে মায়া হলো তৌসিফে। শুকনো মুখটা দেখেই বোঝা যাচ্ছে সে খায় না অনেক ঘন্টা ধরে। মাথাটা কাত হয়ে থাকাতে বোঝা গেল না ঘুম না সজাগ। তৌসিফ এগিয়ে এসে সামনে দাঁড়াতেই দেখলো চোখ বুঝে আছে পৌষ। এক গালে হাত দিয়ে ডাকলো তৌসিফ। পৌষরাত, কিছুটা লাফিয়ে উঠল পৌষ। নিজের এতটা কাছে অর্ধ উন্মুক্ত তৌসিফ তালুকদারকে দেখে চমকালেও ওকে ভড়কানোর সুযোগ দিল না শরীর। দাঁড়িয়ে থাকা পৌষ ধপ করে বসে পড়তেই তৌসিফ বাহু চেপে ধরল। কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। চিন্তিত স্বরে বলে উঠল, পৌষরাত কি হয়েছে? আই ওকে? এই দেখো আমার দিকে। খালি পেটে মাথা ঘুরে উঠছে পৌষের। মনে হচ্ছে বমি এসে পড়লো গলায়। ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে ঢুকলো। পিছনে হাজির তৌসিফও। পৌষের লজ্জা লাগলো অচেনা এই লোকের সামনে বমি করতে। কে বলেছে পিছু পিছু আসতে? এখন কি বিয়ের পর বমি করেও শান্তি পাবে না পৌষ? তৌসিফ নিজেই পৌষকে ধরে রুমে আনলো। দুর্বল পৌষ চাইলেও হাতটা ছাড়াতে পারল না। এই লোকের ছোঁয়া তার সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে। হঠাৎ গম্ভীর কণ্ঠে তৌসিফ জিজ্ঞেস করলো, বিয়ের শাড়িটা অনেক পছন্দ হয়েছে তোমার, বুঝেছি। তা এখনো পড়ে আছো। ইজন্ট ইট আনকমফোর্টেবল? লজ্জা পেল পৌষ, তবুও কথা বলল না। তৌসিফ আলমারির এক পার্ট খুলে বলল, তোমার জন্য এখানে কাপড় রাখা আছে, চেঞ্জ করো, আমি আসছি। বলেই তৌসিফ বের হলো। পৌষ দেখলো আলমারি ভরা কাপড়। হাতের কাছের এক সেট কাপড় নিয়ে অষ্টমী ঢুকেই দুটো গালি দিয়ে পৌষ। কাপড়ের ভাঁজে গোপন কাপড় রাখা। সাইজও খাপে খাপ। মাইনকার বাপ কিভাবে জানলো এটা? কে বলল? চাচি বাদে তো কেউ জানে না। চাচিই কিনে দেয় এসব। এই লম্পট লোক কি তাহলে চাচিকে জিজ্ঞেস করলে এসবের সাইজ? লজ্জা, ভয়, রাগ, ক্ষোভ সকল কিছুর সংমিশ্রণ এখন পৌষের মাঝে। ছোট্ট একটা মেয়ে রুমে ঢুকলো ঝাড়ু হাতে। পৌষ তখন মাথায় টাওয়াল পেঁচিয়ে কাউচে পা গুটিয়ে বসে আছে। কাজের মেয়েটা ঢোকা মাত্রই পৌষের চোখ আপাদমস্তক মেয়েটাকে দেখে যাচ্ছে। একবার ভাবছে এই মেয়ের বয়স কত হবে? সর্বোচ্চ 15 কি 16। তবে কি এই পিচ্চির সাথে তৌসিফ তালুকদার ওইসব করলো? এতটা নিজ। মেয়েটার চেহারা কিছুটা মায়া মায়া। সেও পৌষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। বলতে চাইলো অনেক কিছু, তবে পৌষ কথা না বলায় সেও কথা বলতে পারছে না। ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। পৌষের রাগ হলো, ভীষণ রাগ। কত বড় সাহস এতটুকু মেয়ে ওইসব করে, ওই দামড়া 440 ভোল্টের ব্যাটার সাথে। ইনফিনিট শরীরটার দিকে তাকিয়ে পৌষের আবার সন্দেহ হলো। যতটুকু লোকমুখে শুনেছে তাতে তো বয়স আরেকটু বেশি হওয়ার কথা। কৌতূহল দমাতে না পেরে পৌষ বাজখাই গলায় প্রশ্ন করলো, কত বছর তোমার? আহা, এই বাজখাই গলাই যেন মেয়েটার কানে গুঞ্জন তুলল। গদগদ কণ্ঠে সে পেটের নাড়ি ভুড়ির প্যাচের মাঝে যত কথা ছিল সব উগলে দিল একসাথে। ছোট ভাবি, আমার নাম মিনু, বয়স 14। আমার বড় বাবাও এখানে কাম করতো, কিন্তু এখন সে কামের বুয়া না। বুয়া কইলেই ছ্যাদ করে ওঠে। এই একটু বাইরে আছে এখন। আম্মা আব্বা এইখানে আহে মাঝে মধ্যে কাম কইতা দিতে,
তখন কাম অনেক থাকে। ওহো, আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা কও ছোট ভাবি। এখন হঠাৎ আপনাকে দেখে মাতৃভাষা জেগে উঠল মনে। মামা যদি শুনে আমি আঞ্চলিক ভাষায় কথা বলছি তাহলে দিবে 2 ধমক। সে যে কি রাম ধমক ছোট ভাবি, একবার ধমক খাইয়া 3 দিনের জ্বরে ভুগছি। মামাই আমার ঔষধ আইয়া দিল। মেলা ভালা মানুষ, তবে বদও আছে। একবার চাপাটি নিয়ে উঠছিল মারতে, কিন্তু আমাকে না, অন্য একজনকে। আচ্ছা, আপনি কিন্তু আগের ভাবির মতো সুন্দর না, সে আছিল মেলাপ সুন্দরী। বাপ্পা কি চোখ! মামা তো হেরে চোখে হারাতো, সারাটা কন পিউ পিউ করতো। কতবার যে হেগো আদর সৌভাগ্য চোখে পড়লো, তবে আমি তখন অনেক ছোট ছিলাম। বলেই একটু লজ্জা লজ্জা ভান করলে হা করে তাকিয়ে রইল পৌষ। এতটুকু মেয়ে বলে কি? এ তো শুধু পাকনা না, বরং ঝুনা হয়ে গিয়েছে। আর ওই বেটা বুড়ো, সে কিনা, না, আর ভাবতে পারলো না পৌষ। তার মাথা ঘুরে উঠছে আবারও। মিনু আর কথা না বলে ফটাফট বিছানার চাদর পাল্টে দিল, রুম ঝাড়ু দিয়ে দক্ষ হাতে গোছগাছ করে চলেও গেল। পৌষ মাথা হেলিয়ে বসে রইল, তার ভালো লাগছে না আর। তৌসিফ রুমে ঢুকলো ফোনে কথা বলতে বলতে। কথা বলার ফাঁকেই সে পৌষকে দেখে নিল। পাকিস্তানি একটা 3 পিস পরনে তার, দেখতে বেশ লাগলো। তৌসিফ ফোন কেটে বিছানায় ছুঁড়ে মারে। পৌষের কাছে এগিয়ে আসতেই পৌষ চমকালো। তৌসিফ ওর মাথায় পেঁচানো টাওয়েল খুলে দিয়ে লম্বা চুলগুলো মুছে দিল। পৌষ ভয়ে জমে একদম। এই লোক এখন যে হাতে ওর চুল মুছে দিচ্ছে, এই হাতেই নাকি চাপাটি তুলেছে। আয় আল্লাহ, না জানি কবে শিরোনাম ওঠে নতুন বউকে চাপাটি দিয়ে কুপিয়ে হত্যা করলো চরিত্রহীন বুড়ো। পরক্ষণে ভাবলো, না, এত বড় লোক মানুষ নিশ্চিত সাংবাদিকদের টাকা গিলাবে, ধামাচাপা দিবে নিজের কুকর্ম। পৌষের শরীর তখন মৃদু কাঁপছে, যা ভালোই টের পেল তৌসিফ। পৌষের চুলে আঙুল চালিয়ে যতটুকু পারলো ভেজা চুল গুছিয়ে দিতে দিতে বলল, একদম না পারলে হেয়ার ড্রায়ার ইউজ করবে, হিটে চুল নষ্ট হয়ে যাবে। তোমার চুলগুলো অনেক সুন্দর বুশরাত, আমার ভালো লেগেছে। আম্মুর চুলগুলো এমন ছিল, ঘন কালো আর লম্বা। কথাগুলো বলতে বলতে পৌষের চুলের ভাঁজে যখন নাক ডুবিয়ে ছোট এক শ্বাস নিল তৌসিফ, তখন পৌষের মনে হলো এবার মরণ নিশ্চিত। পৌষ আর বাঁচবে না। তবে তা হলো না। সেকেন্ডের ব্যবধানে তৌসিফ সরে এলো, খুবই সাবলীলভাবে বলল, শুধু ঘ্রাণটা ভিন্ন। বলেই টাওয়াল রাখতে গেল ওয়াশরুমে। পৌষ দম ছাড়ল, এভাবে টেকা যাচ্ছে না। এই লোক হুটহাট অনেক কাছে চলে আসছে। পৌষের ঘৃণা লাগছে। এই লোকের দেয়া কাপড় গায়ে দিতেও ঘৃণা লাগছে। একদিনও হলো না, অথচ পৌষের দম আটকে আসছে। এখানে কিভাবে থাকবে ও? তৌসিফ এসেই পৌষের হাত ধরে নিতে চাইল বাইরে। এত ধরাধরি এবার পৌষ মানতে পারল না। হাত ছাড়িয়ে নিয়ে ঝাঁঝালো গলায় এবার বলেই ফেললো, এত কেন ছোঁয়াছুঁয়ি করছেন আপনি? এতই যেহেতু ধরার শখ, তাহলে গুটিয়ে আছেন কেন? যা করার করুন, দয়া দেখানো বন্ধ করুন। কি ভেবেছেন আমি জানি না কিছু? সব আমি জানি। আর কিছু বলার আগেই পৌষকে থামিয়ে দিল তৌসিফ। ওর কানের কাছে মুখ এনে শুধু বলল, তুমি যদি এতই ডিসপারেট হও, তাহলে হ্যাভ নো প্রবলেম বুশরাত। তবে এখন একটু ধৈর্য ধরো, বড় আপা এসছে বাসায়, চুপচাপ তার সামনে ভদ্রভাবে থাকবে। বাকি যা চেয়েছ সব দেব। রাতে বলে তখনও দিতাম। আমার তো কোনো ছোঁয়াছু রোগ নেই তোমার মতো। এই দফায় পৌষ কাঁদতে চাইল। এই লোক তাকে যা তা বলে অপমান করে যাচ্ছে। পৌষ মানতে পারছে না, এত অপমান সহ্য করার মতো না। তৌসিফ ওর হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। তৌসিফের বড় আপা সহ 2 জন ছেলে উপস্থিত আপাতত। টেবিলের কাছে আসতেই তায়েফা উঠে দাঁড়ালেন। ভাইয়ের বউকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, অনেক বড় হয়ে গিয়েছো পোষ, কত ছোট দেখেছি তোমাকে। তোমাদের উঠোনে যখন খেলতে, তখন একদিন দেখেছিলাম ছোট্ট পিচিটা আমার সম্পর্কে ভাবে হবে, কোনোদিন ভাবিনি সোনা। বসো, খাবে আগে, পরে কথা হবে। পৌষকে নিজের সাথে করে নিয়ে বসলেন তিনি। ঠিক পাশে বসা তৌসিফ। ব্রেডে বাটার লাগিয়ে পৌষকে দিল তৌসিফ। মুখ নাক কুঁচকে তাকালো পৌষ।
এসব অখাদ্য তো সে খায় না, কিছুতেই না, মরণকালেও না। ওর নাক কুচকানো তৌসিফ খেয়াল করলো। জুসের গ্লাসে চুমুক বসিয়ে পৌষের প্লেটে ডিম তুলে দিল। পৌষের মুখভঙ্গি বদলালো না, খাচ্ছে না আবার উঠেও যাচ্ছে না। পৌষ শুধু পুতুলের ন্যায় বসে আছে। তৌসিফ সবার সামনে জিজ্ঞেস করলো, খাচ্ছ না কেন? পৌষ কথা বলল না। তায়েফাও তাকালো পৌষের দিকে। চার জোড়া চোখ ওর দিকে তাকাতেই অস্বস্তি শুরু হলো পৌষের। তৌসিফের হঠাৎ মনে হলো হয়তো শরীর খারাপ লাগছে ওর, তাই পৌষের মাথায় হাত রেখে বলল। খারাপ লাগছে? পৌষ মৌন রইল এখনো। তায়েফা পৌষের মুখের সামনে ব্রেড ধরলেন, আদরের সহিত বললেন, আমি খাইয়ে দিচ্ছি সোনা, হাঁ করো। পৌষ চুপ থাকাতে তৌসিফ এবার কিছুটা গম্ভীর স্বরে বলল, কথা বলো পুশরাত, কি সমস্যা হচ্ছে তোমার? কেন খাচ্ছ না? তৌসিফের গম্ভীর কণ্ঠে পৌষ এবার কেঁদে দিবে দেবে ভাব। তায়েফাও বুঝল না ব্যাপারটা। তৌসিফ পৌষের কবজিটা চেপে ধরে টেনে তুলল চেয়ার থেকে। একদম সোজা হয়ে দাঁড়িয়ে তায়েফার দিকে তাকিয়ে বলল, আপা, তোমরা খেয়ে নাও, আমি দেখছি ওর সমস্যা কোথায়। বলে আর দাঁড়ালো না এক পল। সোজা রুমে নিয়ে দরজার লক দিল। পৌষকে বিছানায় বসিয়ে ও শুধু দরজা লক করেছে। পিছু ফিরতেই দেখলো পৌষের চোখে মুখে ভয়ের ছাপ। তৌসিফ বুঝল না এতটা ভয় কেন পেল মেয়েটা। ও তো এখনো একটা ধমক পর্যন্ত দিল না। তৌসিফ যেই না এগিয়ে আসবে কিছু বলতে, অমনি সাহসী চঞ্চলা পৌষ হু হু করে কেঁদে উঠল। মিনুর কথাগুলো শুনে রাগে ভয়ে ওর অন্তরাত্মা কাঁপছে। এতক্ষণ চেপে রাখলেও তৌসিফ সামনে আসলেই ওর মনে হচ্ছে কখন না জানি চাপাটি নিয়ে ওকেই মারতে আসে। তৌসিফ ওর হঠাৎ কান্নায় চমকালো। দ্রুত পায়ে এগিয়ে আসতে নিলেই পৌষের গলার শব্দ বৃদ্ধি পেল। মা, হেমোবাই চাচি আমাকে মেরে ফেললো, আমি থাকবো না এখানে। পৌষের এই আচরণ বুঝলো না তৌসিফ। শুধুমাত্র ধরে আনাতে এতটা ভয়, তাও কিনা সামনের জন পৌষ নিজে। এই মেয়ে যে পাজি, সেই পাজির পা ঝাড়া পৌষ রাত পেল ভয়। তাও কিনা তৌসিফ তালুকদার এখনো কিছু করলই না। পৌষের কান্নার শব্দ যখন বাড়তে লাগলো তখন হঠাৎ তৌসিফ ওর মুখ চেপে ধরলো। বড় বড় চোখ করে তাকালো পৌষ। ছটফটানি বেড়ে গেল কয়েক গুণ। সমান তালে হাত পা ছুড়ে যাচ্ছে ও। দু একটা লাথিও লাগালো তৌসিফের গায়ে। নিজেকে যথাযথ শান্ত রেখে তৌসিফ শুধু ওকে বলল, শান্ত হও পুশরাত, আপা পাশে। একটু অনুরোধ করেছিলাম আপার সামনে, শান্ত থাকতে বলেছিলাম। হ্যাঁ, তুই শান্ত হয়ে গেলে যে কথাই বললে না, কেন খাচ্ছিলে না? আপা কি ভাবছে বলো তো? পৌষ উত্তর দিতে চাইল, শব্দ করলো। তৌসিফ ও বলে ওর মুখ ছাড়তে ছাড়তে বলল, আর শব্দ করবে না, আপা বাসায়, আমাকে সময় দাও। মুখটা ছাড়া মাত্র জোরে জোরে শ্বাস নিল পৌষ। এই পর্যায়ে তার হিসকি উঠে গেল। তৌসিফ পাশে থাকা গ্লাসটাতে পানি নিয়ে ওর মুখের সামনে ধরতেই পৌষ পানি খেলো। খেলো তো খেলো, পুরো গ্লাস ভরে পানি খেলো। এমনিতেই খালি পেট তার উপর এমন পানি খাওয়াতে সেটা পেটে সইল না। দুটো হিক হিক শব্দ তুলে একদম তৌসিফের গায়ের উপর বমি করে দিল। বমিতে শুধু সেই পানিই বের হলো। তৌসিফ তাকিয়ে রইল। এই মেয়েটাকে বুঝে উঠতে পারছে না ও। এ তো 12 মাসই রুগী মনে হচ্ছে তার। রাত থেকেই কেমন অসুস্থ অসুস্থ। নিজের পা ধুয়ে এসে প্যান্টটাও চেঞ্জ করে নিল। পৌষ বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মেয়েটা তখনও কাঁদছে। নিশ্চিত খারাপ লাগছে। কিছুটা মায়া হলো তৌসিফে। পৌষ ভয় পাবে এটাই স্বাভাবিক। এলাকায় সবাই তাকে ভয় পায়। নিজের দাপট বজায় রাখা জানে তৌসিফ তালুকদার। নরম কোমল বরফ সে ছিল শুধু 2 জনের জন্য। তারা কেউ এখন নেই ওর কাছে। তাহলে কার জন্য তৌসিফ তালুকদার নিজেকে খোলস মুক্ত করবে? কেউ কি আদৌ তাকে চায়? সবাই টাকা চেনে, ক্ষমতা চেনে। তৌসিফকে কে চায়? শুধু তার ক্ষমতার বলে তার আগে পিছে মানুষ ঘুরে। যেদিন এই ক্ষমতা থাকবে না, সেদিন কেউ থাকবে না ওর কাছে। তা খুব ভালোভাবেই জানা ওর। বড় আপাকে সে সম্মান করে। মায়ের পর আপা তাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। তৌসিফ চাইছে না আপা পৌষকে নিয়ে চিন্তা করুক, কিন্তু ঘুরে ফিরে হচ্ছে তো তাই।
তৌসিফ পৌষের কাছে বসলো। পাশ থেকে টিস্যু নিয়ে ওর চোখ মুখ মুছিয়ে দিতে দিতে বলল। সকালে নাস্তায় কি খাও বুশরাত? পৌষ কথা না বলাতে তৌসিফ এবার ওর মুখটা ওর সামনে নিয়ে বলল। প্রশ্নের উত্তর দাও। ভয়ে ভয়ে তাকিয়ে পৌষ, কাঁপা সর্দার। কথা বলতে গিয়ে ঠোঁট দুটো ভীষণ কাঁপল। তৌসিফের কপাল কুঁচকে গেল। পৌষের ঠোঁট দুটো সাদা হয়ে গিয়েছে, অথচ মেয়েটার ঠোঁট ঈষৎ গোলাপি। সে দেখেছে সকালে ঘুমন্ত অবস্থায় তড়িতে বেগে পৌষের গালে হাত রেখে অনবরত ডাকতে লাগলো ওকে। পৌষ ভাবলো হয়তো সে প্রশ্নের উত্তর চাইছে, তাই কাঁপা কাঁপা গলায় জানালো। পরোটা চা। আর বলতে পারল না মেয়েটা। তৌসিফের কিছু বুঝতে বাকি রইল না। খালি পেটে মেয়েটা আবারও বমি করতে চাইল, হলো না। পৌষকে রেখে তৌসিফ সেকেন্ডের ব্যবধানে বাইরে গেল, পুনরায় ফিরে এলো। পৌষের মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে ঠেস দিয়ে তুলল। মিনু ততক্ষণে দুধ হাতে ফিরে এসেছে। গোল গোল চোখ দিয়ে তৌসিফের বুকে পৌষকে দেখল। নতুন বউ নিয়ে মামা এসব ঢলাঢলি করছে, তা বড় আপাকে জানাতে হবে, ভাবিকেও জানাতে হবে, সারা বাড়িতে জানাতে হবে, মামার বড় ভাবিকেও জানাতে হবে। সে বারবার বলেছে এখানকার খবর পই পই করে তাকে দিতে। তৌসিফ মিনুকে বেখেয়ালি দেখেই ধমক দিল। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মিনু। দুধের গ্লাসটা এগিয়ে দিতেই তৌসিফ তা পৌষের ঠোঁটের সামনে ধরল। এতটা যত্ন করে পৌষকে কে কবে খাওয়ালো মনে পড়ে না পৌষের। সে ফিকরে কেঁদে উঠতেই তৌসিফ আর একটু বুকে চেপে নিল ওকে। কারো উষ্ণ চওড়া বুকে ঠাঁই পেয়ে লতার মতো পেঁচিয়ে যেতে চাইল পৌষ। ভুলে গেল মানুষটা কে। গুটিয়ে ওভাবেই দুধটুকু খেলো। তৌসিফ হাতের উল্টো পিঠ দিয়ে সযত্নে মুছে দিল পৌষের ঠোঁট। চুলগুলো গুছিয়ে হাতে হাত বুলিয়ে আদর দিল। দরজায় দাঁড়িয়ে তায়েফা হাসছেন। তার ভাইটার বুঝি এবার একটা সুন্দর সংসার হবে। ঝটপট ভেবে নিল সে পৌষকে বলবে অতি শীঘ্রই বাচ্চা নিতে। খাঁ খাঁ করা বাসাটা তাতে হইচই পূর্ণ হবে। মিনুকে এখানে দেখেই ধমকে উঠলেন তিনি। দৌড়ে ছুটে পালালো মিনু। তায়েফা চিন্তিত হলেন আবারও। এই দুই বোন থেকে তার ভাইকে কিভাবে সরাবে সে? জঘন্যতম সম্পর্কের ইতি কবে ঘটবে? তৌসিফ কেন এদের জীবন থেকে উপড়ে ফেলছে না? সে কি পারে না নতুন কাজের লোক রাখতে? কেন এদেরই দরকার হবে? এখন ঘরে বউ আছে, সকল চাহিদা সে পূরণ করবে। তাহলে কেন এই কাজের মেয়েটাকে বিদায় করছে না? না জানি কবে টপকে পড়ে আবার বড়টা। হক বাড়িতে আজ সকাল থেকেই মরা মরা ভাব। হেমন্ত ভোর থেকে বাসায় নেই। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে কোথায় যেন গেল। চৈত্র আর জ্যৈষ্ঠ দেখেছে, ওরাও সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু হেমন্তের চোখে তাকিয়ে গলা দিয়ে আর স্বর বের হয়নি তাদের। সোজা বাসায় চলে এসেছে। চৈত্রের ধারণা তালুকদার বাড়ির সামনে গিয়েছে হেমু ভাই। কারণ আছে অবশ্য, ওই পাকা রাস্তা দিয়েই মেইন রোড। তারপর সামনে গেলেই চিকন এক গলি দিয়ে শর্টকাট ভাবে পৌঁছানো যায়। চৈত্রের মন বলছে পৌষ আপার কাছে গিয়েছে হেমু ভাই। ইনিমিনি দুজনই গাল ফুলিয়ে বসে আছে। পিহাও মন খারাপ করে বসেছে। টেবিলে বসেছে সবাই বড় চাচার ভয়ে। সকলকে জহুরি চোখে পর্যবেক্ষণ করলেন বড় চাচা। তার উপর সকলের রাগ, অভিমান আর অভিযোগ। তিনি জানেন, তবে এমন না কেউ পরিস্থিতি জানে না। বাচ্চারা বাদে সকলেই জানে। হেমন্ত নিজেও জানে সবটা, তবুও তার জেদ কি মানায়? তিনি জানেন রাতভর তার হেমু ঘুমায়নি। ফজরের নামাজ পড়েই সে পৌষকে দেখতে ছুটে গিয়েছে। কে জানে দেখা মিলল কিনা। তার বউও সকাল থেকে গোমড়া মুখ করা। আচ্ছা, তার কি বুক জ্বলে না? পৌষ কি তার মেয়ে না? কলিজার টুকরো একটা পৌষ। রোজ সকালে তাকে এলাচি গুঁড়া কে দেয়? পৌষটাই তো ছোট্ট ছোট্ট হাতে মুঠো ভরে এনে দিত তাকে বছর ধরে। আজ কেউ দিল না, কেউ না। বুক ভার হয়ে এলো তার। হঠাৎ একটা ছোট্ট হাতের মুঠো তার চোখের সামনে এলো। চমকে তাকালেন তিনি। পিহার মুঠো। পিহা মুখটা মলিন করে বলল, বড় বাবা, আপা বলেছে রোজ সকালে তোমাকে দিতে। পিহার হাত দুটো বুকে জড়িয়ে ধরলেন তিনি।
চোখ মুখ লাল হয়ে গেল। সকলের সামনে কাঁদতে পারবেন না বলে উঠে চলে গেলেন। জ্যৈষ্ঠ পিহাকে নিজের পাশে বসিয়ে খেতে বলল। হেমন্ত এলো মিনিট 2 পর, এসেই টেবিলে খেতে বসলো। একে একে বাকিরাও এসেছে। চেষ্টা করলো পরিস্থিতি স্বাভাবিক বোঝানোর, কিন্তু কতটুকু পারলো জানে না কেউ। বাকিরা বুঝলেও ইনিমিনি যেন মানতে চায় না, বুঝতে চায় না। না পেরে ছোট চাচি দুটোকে ধরে পিঠে দুটো করে দিতেই বাড়িতে কান্নার রোল পড়ল। হেমন্ত কোনোরূপ কথা বলল না। চৈত্র আর জ্যৈষ্ঠ এই দুটোকে কোলে তুলে নিল। বিষদে পরিপূর্ণ হক বাড়ি। বাড়ির জানটা যে অন্য বাড়ি। নিজ হাতে পৌষকে পরোটা ডিম খাইয়েছে তৌসিফ। ব্যাপারটা কিন্তু সহজ ছিল না মোটেও। দুধ খেতে গায়ে জোর ফিরে এসেছে ওর। তৌসিফের হাতে খাবে নাও। তায়েফা পাশে এসে বসতেই পৌষ দমে গেল। চুপচাপ মাথা নিচু করে খেয়ে নিল পৌষ। তায়েফা পৌষের মাথায় হাত বুলিয়ে দিল, এটা ওটা বোঝালো। পৌষ কথা বলল না। তৌসিফ পৌষের মুখ মুছে দিতে দিতে বলল, তোমার চা আসছে একটু পরে। উঠে হাত ধুতে গেল তৌসিফ। একা পৌষকে পেয়েই তায়েফা কথা তুলল। পৌষি, আজকাল তো যুগ ভালো না সোনা। ইলেকট্রনিক ডিভাইস আমরা এতটাই ব্যবহার করি যে তা আমাদের শরীরেও এফেক্ট ফেলেছে। ফার্টিলিটির সমস্যা এখন ঘরে ঘরে। তোমার বয়স পারফেক্ট সোনা, এখনই বাচ্চা কাচ্চা নিয়ে নাও, তোমারও একা লাগবে না। ভেবেও না সেকালের আমি তাই এসব বলছি। বা তুমি হয়তো ম্যারিড লাইফ এনজয় করতে পারবে না, বাচ্চা হোক, পালার মানুষের অভাব হবে না, তুমি এনজয় করবে। আজ প্রথম তাই অসুস্থ হয়ে পড়েছো এতটা। পৌষকে অবাক হওয়ার সুযোগ না দিয়ে তায়েফা ওর হাত ধরল। কাতর স্বরে আবদার করলো, আমি জানি তোমার হয়তো মা ডাক শোনার বয়স হয়নি, তবে আমার ভাই তৌসিফের তো বয়স হয়েছে বাবা ডাক শোনার। ওর শখ ইচ্ছে ও প্রকাশ করে না, তুমি নিজে বুঝে নিও। শুধু ওকে একটু আগলে রেখো, দেখবে তোমাকে মাথায় তুলে রাখবে। বাসায় আসলে মিষ্টি একটা হাসি দিয়ে পানির গ্লাস এগিয়ে দিও, বিনিময়ে ও নিজের জান এগিয়ে দেবে। ও ভালোবাসার কাঙ্গাল। সব থাকলেও আমার তৌসিফের ভালোবাসা নেই। নিজের সংসারটাকে বড় করো পৌষি, 3-4টা বাচ্চা যথেষ্ট হবে। পরে যদি তোমার মনে করো তাহলে কম বেশি হোক। ভেবো না ননদ নাক গলাচ্ছে পার্সোনাল ম্যাটারে। তোমাকে ছোট দেখেছি আমি, ননার শুধু সম্পর্কেই। তোমার অনেক বড় আমি, তুমি অবুঝ পৌষি, তাই শুধু বোঝাচ্ছি। এত এত সম্পদ কে খাবে? সব তোমার আর তোমাদের সন্তানেরই থাকবে। পৌষের লজ্জায় কান লাল হয়ে উঠল। বড় আপা যে ওকে অসুস্থ দেখে কতটা উল্টাপাল্টা ভেবেছে যা বোঝা হয়ে গিয়েছে ওর। এজন্যই কাজের লোকসহ বাকি ছেলে দুটো ওভাবে দেখছিল ওকে। আর বলে কি এই আপা, 3-4টা বাচ্চা কোথায় পাবে পৌষ? কি করবে ইম্পোর্ট এক্সপোর্ট? পৌষ জীবনেও না, ইহকালেও না। তার বুড়ো চরিত্রহীন ভাইকে বলুক বাচ্চা পয়দা করতে। কাজের বুয়া তো আছেই, তাকে ও কাজের বুয়াও বলা যাবে না। ম্যাডামের মাইন্ডে লাগবে। চমৎকার, মচৎকার। সব জ্ঞানীগুণী মানুষ কেন পৌষের জীবনে আসে? অসহ্য। তৌসিফ পুনরায় রুমে ঢোকা মাত্রই বড় আপা বেরিয়ে গেলেন। চা দিয়ে গেল মিনু। তৌসিফ পকেটে মানিব্যাগ ভরতে ভরতে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে পুষরাত? কুত্তা কুত্তা লাগছে। হোয়াট? ধমক খেয়ে চমকে গেল পৌষ। তার সত্যি কুত্তা কুত্তা ফিলিং হচ্ছে। এখন কি সত্যিকারের ফিলিংসটাও বলা যাবে না? অনুভূতির কি দাম নেই তার? মরার মতো পড়েছে পৌষ। এই যেন একুল ওকুল সবকুল হারিয়ে বানের জলে ভেসে আসা এক আগাছা। অনুভূতি কেমন তা জানে না পৌষ। এই বাড়িটা তার কাছে কেমন জানি লাগছে। মানুষগুলো অদ্ভুত। তায়েফাও এখন নেই। নিজের ভাইয়ের গুণগান গেয়ে বড় ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছেন। তৌসিফ সেই যে বেরিয়েছে, আসার খবর নেই। ফিটফাট সদর ঘাট হয়ে বেরোলো লোকটা। ভাবখানা এমন রাজ্য জয় করতে গিয়েছে। ও না থাকায় পৌষের লাভই হলো বটে। তৌসিফকে ভালো লাগে না ওর। কথা বলতে ও রুচির অভাব অনুভব হয়। আশেপাশে থাকলেই ঘৃণায় গা রিরি করে। সেই লোককে বুকের থেকে তারই ওই জঘন্য নোংরা হাতে কিভাবে পৌষ খেলো তাই মাথায় ঢোকে না। একটু আগেই গলায় আঙুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করেছে, লাভ হয়নি। উল্টে এখন মরার মতো শুয়ে আছে।
পৌষের প্রশ্ন জাগ্রত হলো মনে। তৌফিক তালুকদার কি জানেন না ওদের বিয়ের খবর? তার অনুভূতি কেমন? তার আপন ছোট ভাই পৌষকে বিয়ে করেছে, এত বড় খবরটা নিশ্চিত লুকিয়ে থাকার কথা না। আর ওই মানুষটা কি জানে পৌষ তার অস্তিত্ব ও অতি শীঘ্রই হারাতে চলেছে? তার মধ্যে আত্মসম্মান আর কতদিন বেঁচে থাকবে পৌষ জানে না। ওয়াদা পূরণ করতে অক্ষম তার পুষি তাকে ধোঁকা দিয়ে তৌসিফ তালুকদারকে বিয়ে করেছে। তৌফিক তালুকদার এ কথা শোনা মাত্র কেন ছুটে এলো না? তার কি উচিত ছিল না গত রাতে এখানে আসা? পৌষ হঠাৎ করে উঠে বসল। গতকাল বিয়ের সময় নিশ্চিত তৌসিফ তালুকদার একা যায়নি ওকে বিয়ে করতে, তার সাথে আরো কিছু মানুষও ছিল। নিজের দুই ভাইকে রেখে তো আর তৌসিফ বিয়ে করেনি। এর মানে তৌফিক তালুকদারও ছিল সেখানে। আদরের ছোট ভাইয়ের বিয়ে দিয়েছেন নিজ হাতে নাকি সে জানেই না। মাথা চেপে ধরে পৌষ উত্তর চাই তার। যদি তৌফিক তালুকদার জেনেই থাকেন তাহলে কেন এখনো পৌষের সম্মুখে আসছেন না? আকাশ কুসুম ভাবনার মাঝেই মিনু দৌড়ে এলো একটা ফোন হাতে। পৌষের হাতে ফোনটা ধরিয়ে দিয়েই রসিয়ে রসিয়ে বলল, মামা কল দিয়েছেন ছোট ভাবি, হোল্ডে আছেন। নতুন বউ রেখে গিয়ে শান্তি পাচ্ছেন না, গিয়েছেন মিটিংয়ে, গুরুত্বপূর্ণ মিটিং, অথচ আপনার চিন্তায় কাজে মন দিতে। মিনুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল পৌষ। রাগে চোখ দুটো লাল হয়ে আছে ওর। এই মেয়েটাকে থাপড়ে দিতে পারলো বুকের অশান্ত ভাবটা কমতো। দু চোখের বিষ যেন এই মিনু। অসহ্য করে এই মেয়ে। ফোনটা ছিনিয়ে নিতে মিনুর গায়ে লাগলো। কথা বন্ধ করে দাঁড়িয়ে রইল ঠায়। পৌষ এবার সত্যি ধৈর্য হারা হলো। এই কাজের মেয়ের সামনে নিজেকেই ছোট মনে হচ্ছে ওর। কখনো কাউকে ছোট করে না দেখা পৌষ আজ পরিস্থিতির কবলে পড়ে বদলে গেল যেন। ধমকে উঠল উচ্চস্বরে, যাও এখান থেকে। মিনু জ্বলন্ত চোখে তাকিয়ে রইল, তবে নড়ল না। পৌষ অবাক না হয়ে পারল না। সশব্দে পুনরায় ধমক দিতেই মিনু দৌড়ে বেরিয়ে এলো। ঠাস করে দরজা লাগানোর শব্দ কানে এলো। পৌষ অবাকের উপর অবাক। এতটুকুন মেয়ের তেজ দেখো। হোল্ড থেকে ফোনটা কানে ধরতেই তৌসিফের কণ্ঠ কর্ণগোচর হলো। পুষরাত, পৌষ উত্তর করল না। তৌসিফ পুনরায় বলল, পুষরাত, জানি শুনছো তুমি। কথা শোনো আমার লেট হবে একটু। মিটিংটা লেন্দি হবে এতটা ভাবিনি। একটু গুরুত্বপূর্ণ, না হয় তোমাকে প্রথম দিন একা ফিল করতে দিতাম না। প্লিজ দুপুরে খেয়ে নিও, শরীর খারাপ লাগবে না হয়, বুঝেছ পুষরাত? পৌষ কিছুটা বাজ খাই গলায় বলে উঠল, কাজের মেয়ে অলরেডি বলেছে আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। ইচ্ছে করে কাজের মেয়ে শব্দটা উচ্চারণ করলো পৌষ, তবে লাভ হলো না। তৌসিফে যেন শুনেও শোনেনি কথাটা, শুধু বলল, বউ আমার তুমি পুষরাত, আমি ভাববো না তো কে ভাববে? এত সব রঙের কথা পৌষের ভালো লাগে না। রং তামাশা ভরা কথা শুনিয়ে শুনিয়েই হয়তো মেয়ে ফাঁসায় এই লোক। ফোন কেটে চুল খামচে ধরে পৌষ বিড়বিড় করে বললে, আমি পাগল হয়ে যাব। দুপুর দিকে গোসল করে চুল আছড়ে পৌষ রুমে পায়চারি করছে। সমানতালে নখ কেটে যাচ্ছে দাঁত দিয়ে। অতি টেনশনে দাঁত দিয়ে নখ কেটে টেনশন কমায় পৌষ। হেমু ভাই দেখলেই দিত এক ধমক। চৈত্র তখন দাঁত কেলিয়ে হেসে বলতো, আপার নেইল কাটারের খরচ বেঁচে যাচ্ছে। মেঝো চাচি আবার এটা দেখে বলতো, ইনিমিনি নাকি ওকে দেখলেই দাঁত দিয়ে নখ কাটা শিখেছে। পৌষ অবশ্য এসবে পাত্তা দেয় না। ওর ধারণা কেউ কাউকে দেখিয়ে কিছু শেখে না, মানুষ স্বাধীন চেতা। জ্ঞান বুদ্ধি হওয়ার পর মানুষ সেটাই করে যেটা তার মন চায়। আরেকজনকে দেখে সে হয়তো ধারণা নেয়, কিন্তু বদভ্যাস আয়ত্ত তো আর ওই মানুষটা করে, তাই না? মন বিষিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে পৌষের। ইচ্ছে করে ফোনটা গত রাত অফ করে রেখেছিল, নাহলে এতক্ষণে কল এসে যেত। পৌষ চাচ্ছে না আপাতত কারোর সাথে কোনো প্রকার বাক্য বিনিময় করতে। কেন কথা বলবে পৌষ? কি দায় তার? জাহান নামে ঠেলে দিয়ে কল দিয়ে ঢং করে জিজ্ঞেস করবে কেমন আছে সে? পৌষ চায় না ওর রাগ ভাঙুক, কোনোদিন না ভাঙুক এই রাগ। এই রাগে পৌষের মরণ হোক, তবুও না ভাঙুক। তৌসিফের উপর রাগটা কতটা যুক্তিযুক্ত পৌষের মস্তিষ্ক তা বুঝে উঠতে পারছে না। যেখানে আপন মানুষেরা মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে তৌসিফ কোন ক্ষেতের মূলা?
মামা তো এখন বাসায় নাই, গোসল কেন করলেন ছোট ভাবি? বিস্ময়ে চোয়াল ফাঁক হয়ে গেল পৌষের। এতটুকু মেয়ের মুখের কি ভাষা! হ্যাঁ, পৌষ মানছে গ্রামের মেয়েটা একটু চটপটে হয়, মুখের লাজ তার কম, তাই বলে এসব প্রশ্ন করছে সে। হায় কপাল, কি দিন চলে এলো পৌষের। এখন কিনা হাঁটুর সমান মেয়েকেও উত্তর দিতে হবে কেন গোসল করেছে। সকালেও নিশ্চিত এই কারণে পৌষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল মিনু। তরতর করে রাগ উঠে গেল পৌষের মাথায়, হাত পা ঝিমঝিম করে উঠল রাগে। এক হাত ঘাড়ের পিছনে বুলাতে বুলাতে দাঁত চেপে বলল, বের হ। মিনু সরল না, বরং খিলখিল করে হাসতে হাসতে জানালো, ও মা, ছোট ভাবি রেগে যাচ্ছেন কেন? মামা আপনাকে খেতে যেতে। চুপ বেয়াদব কোথাকার, বের হন এক্ষুনি। যা আমার রুম থেকে। চোখের সামনে এলে থাপড়ে গাল লাল করে দিব। ফালতু ঝুনা পোলাইফান। মিনুর হাসি মুখটা সহসা থমথমে হয়ে এলো। এত বড় অপমান আর এতগুলো কড়া কথা ওকে শোনালো এই একদিনের মেয়ে। টলমলে চোখ দুটোতেই শুধু রাগের লেলিহান দেখতে পেল পৌষ। মিনু শুধু নীরব রইল, মাথাটা নিচু করে চলে গেল বাইরে। এ যেন অতি গম্ভীর ভাব নিয়ে বড় একজনের প্রস্থান ঘটল। চুল থেকে পেঁচানোর টাওয়ালটা খুলে ফেলল পৌষ, রাগে ছুঁড়ে মারল ফ্লোরে। তার মাথা এখন ভো ভো করছে, মনে হচ্ছে গাড়ির ইঞ্জিন চালু দিয়েছে কেউ ওর মাথায়। ধপ করে বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ল। কোনো নোংরা জায়গায় এসে পড়ল পৌষ। ইহা ছোট ছোট পা ফেলে হেমন্ত রুমের সামনে এলো। দরজা ভেড়ানো দেখে ধীর পায়ে রুমেও ঢুকলো। বিছানায় এলোমেলো কিছু কাপড় রাখা দেখে ইহা যতটুকু পারলো ভাঁজ করলো। এত কাপড় সে ভাঁজ করতে পারে না। হেমন্ত ওয়াশরুম থেকে বের হতেই দেখলো এলোমেলো কাপড়গুলো তার কেউ ভাঁজ করেছে, তবে এটা ভাঁজ বলা যাচ্ছে না। পেঁচিয়ে আরো কাপড়ের 12টা বাজিয়ে রেখেছে। তার চোখ পড়লো বারান্দায়। দিন দাহাড়ে গাছে পানি দিচ্ছে পিহা। না চাইতেও এবার হেসে ফেলল হেমন্ত। নিজের কাপড়গুলো গোছাতে গোছাতে বলল, কি হুরানি, হ্যাঁ বলো। কাপড় ভাঁজ করছিস? করলাম তো। এখন কি করিস? গাছে পানি দেই হেমু ভাই, দেখে যান। এই দুপুরে গাছে পানি মরে যাবে না? দুপুরে খাবার খেলে কি আমি আপনি মরে যাই? মরি না তো। তাহলে গাছ কেন মরবে হেমু ভাই? হেমন্ত কাপড়গুলো ড্রয়ারে রেখে বারান্দায় এলো। পিহা গুজো হয়ে গাছে পানি দিচ্ছে। পেছন থেকে ওর চুলে টান দিল। পিহা হাসি মুখে তাকালো। হাতে একটা বেগুনি রঙের ফুল নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বোম গাছের চারা কে লাগালো হেমু ভাই? পৌষ। পিহা হেসে উঠল। এই গাছ বাড়ির আশেপাশে অযথা হয়ে থাকে, বেগুনি রঙের ফুল ধরে। গাছের বিচিগুলো শুকিয়ে গেলে বাচ্চারা ওগুলো পানিতে ফেলে এতেই ঠুসঠাস শব্দ তুলে ওগুলো ফুটতে থাকে। এজন্য অঞ্চল ভেদে এটাকে এখানে বলে বোম ফুল। পৌষের ভীষণ পছন্দের এটা। রাস্তা থেকে টুকিয়ে এনে বাড়িতে লাগিয়েছেও, তাও হেমন্তের রুমের বারান্দায়। রোজ সকালে এসে বিচি তুলে নিয়ে যাবে। পিহা রুমের দিকে পা বাড়িয়ে বলল, বিচিগুলো আপাকে দেখতে গেলে নিয়ে যাব, ঠিক আছে? যাস। পিহা বিছানা ঝাড়ু হাতে খাট ঝাড়তে নিলেই পেছন থেকে তা নিয়ে নিল হেমন্ত। পিহাকে সরিয়ে দিয়ে বলল, অনেক কাজ করেছেন আকামের চামচি, এবার বসুন, আমার কাজ আমি করে নিচ্ছি। পিহা ছোট টুলটাতে বসল, পা নাড়াতে নাড়াতে বলল, কিভাবে বুঝলে পৌষাপা আমাকে এসব করতে বলেছে? ওর কাজ তুই নিশ্চিত ছেড়ে সাথে করবি না? পিহা দাঁত বের করে হাসলো, বলল, তোমার কাছে তো এখন বউ নেই হেমু ভাই, তাই খাতির লাগাতে আসলাম। শোনা, তাই নাকি? হ্যাঁ। তাহলে আমার বই দায়িত্ব তোকে পালন করার জন্য কত টাকা দিতে হবে? হ্যাঁ, কি যে বলো, বউরা কি টাকা নেয় নাকি? বউ তো নাই না দিদি, তুই তো আর বউ না আমার। নাটক করে লাভ নেই আর, রাতে পাবি, এখন ভাগ। পিহা চট করে উঠে দাঁড়ালো। হাসি হাসি মুখটা এখন নেই। মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখেই হেমন্ত প্রশ্ন করলো, কি হলো? পিহা আর দাঁড়ালো না, শক্ত করে জড়িয়ে ধরলো হেমন্তকে। কাঁদতে কাঁদতে বলল, বড় বাবা এটা কেন করলো? পৌষাপাকে নিয়ে এসো না হেমু ভাই।
হেমন্ত পিহার মাথায় হাত রাখলো। কিছু বলার আগেই জ্যৈষ্ঠ আর চৈত্র এসে হাজির। দুটো হেমন্তের দুই কাঁধে জড়িয়ে ধরে কিছু বলার আগেই ইনিমিনি দৌড়ে এলো। দুটো একসাথে হেমন্তের দুই পা জড়িয়ে ধরে কিছুটা বাদরের মতো ঝুলে পড়ল। এই 5 বাদরের বাদরামি বন্ধ আজ অনেক ঘন্টা। এদের সারদার ছাড়া এরা একা নিঃস্ব। শয়তানের দল শয়তানি করতে পারছে না।